তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখন আমি আছি বর্তমানে ফুপির বাসায়। আমার ফুপির বাসা হচ্ছে ভোলা কুঞ্জেরহাট, সেখানে আছি আমি এখন। তো আজকে কিছুক্ষণের ভিতর আমরা বের হয়ে যাব আমাদের ঢালচরের উদ্দেশ্যে, ঢালচর তারুয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমরা আগে ঢালচর যাব। ঢালচর হচ্ছে আমার দাদু বাড়ি, আমার দাদুরা থাকে। তো সেখানে যাব আগে, সেখান থেকে আমরা বাইক দিয়ে তারুয়া সমুদ্র সৈকত যাব। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সঙ্গেই থাকুন। তো আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাচ্ছি ঢালচরের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, আমরা ফুপির বাসা থেকে রওনা দিয়ে দিলাম। অটোতে উঠেছি। অটো দিয়ে আমরা আগে যাব কুঞ্জেরহাট। কুঞ্জেরহাট গিয়ে সেখান থেকে আমরা একটা মাহেন্দ্র ভাড়া করব। মাহেন্দ্র হচ্ছে লেগুনার মতো, লেগুনা টাইপ বড়। আমরা যেহেতু 7 জনের মতো আছি, তো আমাদের অটো দিয়ে যাওয়া একটু কষ্টকর হয়ে যাবে, তাই আমাদের মাহেন্দ্র লাগবে। এবং মাহেন্দ্রতে সময়ও কম লাগে যেতে। অটো দিয়ে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, আর মাহেন্দ্রতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো আমরা এখন যাচ্ছি কুঞ্জেরহাট। কুঞ্জেরহাট গিয়ে সেখান থেকে আমরা মাহেন্দ্র রিজার্ভ নিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, আসলে দরদাম করার সময় ভিডিওটা করা হয়নি। সবাই মাহেন্দ্রতে উঠে পড়েছি। আমরা দরদাম করে 1300 টাকার মধ্যে নিয়েছি আমাদের মাহেন্দ্রটি। ওলা কুঞ্জেরহাট থেকে একবারে চরকচ্ছপিয়া ঘাটে পৌঁছে দিবে 1300 টাকার মধ্যে। অবশেষে আমরা চরফ্যাশন পৌরসভায় প্রবেশ করছি। চরফ্যাশন পৌরসভায় প্রবেশ করলাম আমরা। এখন আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চরফ্যাশন বাজার। ভোলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে এই চরফ্যাশন। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ার, এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃহত্তর ওয়াচ টাওয়ার, যেটি ভোলা জেলায় অন্তর্ভুক্ত। এই জ্যাকব টাওয়ার থেকে আপনারা চরফ্যাশন, বেতুয়া, আবার চর কুকরিমুকরি এবং ঢালচরের কিছু অংশ দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি দক্ষিণাইচা। এখানে আমরা একটু চা পানির জন্য একটু বিরতি নিলাম কিছু সময়ের। তারপর চা পানি খাওয়া শেষে আমরা সবাই আবার চর কচ্ছপিয়ার উদ্দেশ্যে রওনা দিব। সেখান থেকে আমরা স্পিড বোট দিয়ে ঢালচর উদ্দেশ্যে যাব। সেখানে আমরা এক রাত স্টে করে তারপর দিন আমরা তারুয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাব। সেখানে ঘুরবো ফিরবো, আপনাদের দেখাবো তারুয়া সমুদ্র সৈকত, ঘুরে ফিরে আপনাদের দেখাবো। তো আপনার সঙ্গেই থাকুন। আমরা দক্ষিণাইচা থেকে নাস্তা বিরতি শেষে আবার চর কচ্ছপিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দক্ষিণাইচা থেকে চর কচ্ছপিয়া যেতে আর সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চর কচ্ছপিয়া পৌঁছে যাব। এখন আমরা আছি চর কচ্ছপিয়া বেড়িবাঁধের উপর। এটি হচ্ছে চর কচ্ছপিয়ার বেড়িবাঁধের রাস্তা। এখান থেকে আর সর্বোচ্চ 5-6 মিনিট লাগবে আমাদের চর কচ্ছপিয়া পৌঁছাতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম চর কচ্ছপিয়া। এটা হচ্ছে কচ্ছপিয়ার বাজার। আমরা কচ্ছপিয়া চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের ঢালচরের স্পিড বোর্ডে উঠব। এটি আমরা আগে থেকে রিজার্ভ করে রেখেছি। এখন আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি, স্পিড বোর্ডে উঠবো। আমাদের স্পিড বোর্ড আমাদের জন্য ওয়েট করতেছে ঘাটে, আমরা আগে থেকে রিজার্ভ করে নিছি। ঠিক আছে, হচ্ছে কচ্ছপিয়া লঞ্চ ঘাট। আমরা স্পিড বোটে উঠবো আমাদের। এই তারা মাল মাল তোরে
তো আমাদের স্পিড বোটটি ছেড়ে দিল চর কচ্ছপিয়া থেকে ঢালচরের উদ্দেশ্যে। চর কচ্ছপিয়া থেকে 3টার সময় কিছু যাত্রীবাহী ছোট লঞ্চ যায় ঢালচরের উদ্দেশ্যে। সেই লঞ্চ দিয়ে পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য স্পিড বোট ভাড়া নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। স্পিড বোট দিয়ে সময় লাগে আনুমানিক 20 থেকে 25 মিনিট। তো 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা ঢালচর পৌঁছে যাব আশা করি। আপনারা দুপাশে যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চর কুকরিমুকরি। এই যে ছোট ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এরা এখানকার স্থানীয়, তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট আরেকটি মাছ ধরার ট্রলার। দুপাশের সবুজ শ্যামল পরিবেশ, গাছপালা, নদী, নীল আকাশ, এগুলো আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য। শহরের কোলাহল ছেড়ে যদি আপনি একটু এরকম পরিবেশে আসেন, আপনার মাইন্ড অবশ্যই ফ্রেশ হবে। চারিদিকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ঢালচরের উদ্দেশ্যে। এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রমত্ত মেঘনা নদী। এটা মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনা। সামনে রয়েছে ঢালচর। ঢালচরের পরে আর কোনো স্থলভূমি নেই, সব সমুদ্র, অর্থাৎ ঢালচরের পরে বঙ্গোপসাগর শুরু। আমরা স্পিড বোটের দ্রুত গতিতে এগিয়ে চলছি ঢালচরের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট হয়েছে আমরা স্পিড বোটে উঠেছি এবং অলমোস্ট আমরা ঢালচরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে ছোট চর দেখা যাচ্ছে, গাছপালা, সেটাই হচ্ছে ঢালচর। আর হয়তো বা 10 থেকে 15 মিনিটের মতো লাগতে পারে আমরা সেখানে পৌঁছাতে। A few inches later. ফাইনালি আমরা চলে আসলাম ঢালচর। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছেন, এগুলো সব ঢালচরেরই অংশ। আর এখনই আমাদের স্পিড বোট তীরে ভিড়াবে, আমরা নেমে যাব স্পিড বোট থেকে। অবশেষে আমরা ঢালচর এসে পৌঁছালাম। মাত্র নামলাম আমরা আমাদের স্পিড বোট থেকে। এখন আমরা সবাই এখান থেকে যাব আমার এক দাদুর বাসায়। এখানে আমার এক দাদু থাকে, সেখানে গিয়ে আমরা নাস্তা খাবার দাবার খেয়ে বের হব। বের হয়ে আশেপাশে ঘুরে দেখব, যেহেতু অনেক বছর পর এসেছি। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার সময়, যার কারণে এখন তারুয়া যাওয়া সম্ভব না। আমরা কালকে তারুয়া সমুদ্র সৈকত যাব।
তো হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের ডালচর পৌঁছাইলাম কিছুক্ষণ আগেই। একটু খাওয়া দাওয়া এবং নাস্তা নাস্তা করা একটু বিজি ছিলাম, যার কারণে ভিডিও করা হয়নি। এখন একটু নদীর পার আসছি একটু ঘুরতে। তো কালকে আমরা যাব তারুয়া সমুদ্র সৈকত। তো আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে না, কালকে আমরা তারুয়া সমুদ্র সৈকত ঘুরবো, সেগুলো ঘুরে আপনাদের দেখাবো। তো আবার দেখা হচ্ছে কালকে, একবার সৈকতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা সৈকত না, এটা আমাদের দাদু বাড়ির পিছনে নদী ভেঙে যেরকম চরের মতো পড়ছে, এখানে আসছি একটু ঘুরতে। কালকে তাহলে আপনাদের সাথে তারুয়া সৈকতে দেখা হবে। ততক্ষণের মতো আল্লাহ হাফেজ। The next day. তো ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি তারুয়া সমুদ্র সৈকত। আপনাদের আজকে ঘুরে দেখাবো তারুয়া সমুদ্র সৈকত পুরোটা, আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছি। মোটরসাইকেল দিয়ে যেতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। রাস্তার কন্ডিশন প্রায় মোটামুটি ভালোই, মাটির রাস্তা, তেমন একটা খারাপ না। তো আশা করি 20-30 মিনিটের ভিতরে আমরা তারুয়া সমুদ্র সৈকত পৌঁছে যাব। তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে। আমরা মোট 2টা বাইক যাচ্ছি, 2টা বাইকে 6 জন। আমরা একটা এখন ব্রিজের উপর বসবো, এটাকে সাঁকো বলা হয় গ্রাম ভাষায়। এখন আমরা সাঁকোর উপরে আছি। এখানে আগে তেমন বসত বাড়ি ছিল না, পুরো বাগান ছিল, ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের মতো ছিল আগে। এখানে তেমন বসত বাড়ি ছিল না। ওই সাইডে ছিল ফরেস্টের, ওই সাইডে ছিল হচ্ছে বসত বাড়ি গ্রাম। তো ওই সাইড থেকে নদী ভাঙার কারণে মানুষ এই সাইডে সরে এসেছে এবং ফরেস্ট কেটে এখানে বসত বাড়ি শুরু করেছে। এই দেখেন ঘর, এখানে মানুষ যখন বসত বাড়ি করে তোলে তখন এই রাস্তাটা নির্মাণ হয়। এখান থেকে আর বাইক দিয়ে যাওয়া যাবে না, আমাদের হেঁটে বাকিটুকু রাস্তা যেতে হবে। এখানে বাইকটা আমরা সাইড করে রেখে বাকিটুকু রাস্তা হেঁটে যাব। আপনারা যারা ঢাকা থেকে তারুয়া সমুদ্র সৈকত আসতে চান, তারা ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে ভোলা চলে আসবেন। ভোলা বেতুয়া লঞ্চ টার্মিনাল নামবেন। আপনারা রাত 8টার আগে লঞ্চে উঠবেন। ভোলার লঞ্চ হচ্ছে কর্ণফুলি 13, 12, 14, তারপর ফারহান, তাশরিফ। এই লঞ্চগুলো ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে সন্ধ্যা 7টা থেকে 8:30টার ভিতর। এগুলো ভোলা বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এখন আমরা সাঁকোটা পার হই। তো আপনারা যারা ঢাকা থেকে তারও আসবেন, রাত 7:30টার আগে আপনারা লঞ্চে উঠে যাবেন বেতুয়া। তারপর সেই লঞ্চ আপনাদের ভোর 5টা 5:30টার দিকে বেতুয়া আপনাদের নামাই দিবে। সেখান থেকে আপনারা অটো করে বা লেগুনা বা বাইক দিয়ে আপনারা চর কচ্ছপিয়া চলে আসবেন। সেখান থেকে আপনারা যদি লোক সংখ্যা বেশি হন, তাহলে আপনারা যে কোনো স্পিড বোট রিজার্ভ নেবেন বা যে কোনো ট্রলার রিজার্ভ নিয়ে আপনারা চর কুকরিমুকরি, তারপর তারুয়া এখানে আসতে পারেন। এ হচ্ছে তারুয়া, ঢাকা থেকে তারুয়া আসার মাধ্যম। আর 15-20 মিনিটের মতো লাগবে। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি।
এই যে রাস্তা থেকে নেমে গেলাম মাঠের উপর আমরা, যাচ্ছে পুরো মাঠ, বিশাল মাঠ। এই যে এখন গরু মাঠে ঘাস খাচ্ছে। দেখেন কি বড় গাছ, বিশাল। এই গাছটা কি বড়ই গাছ না? হচ্ছে বড়ই গাছ। সাবিজার অনুভূতি কি আমার ব্লগে আইসা বলেন? আমার ব্লগে আইসা অনুভূতি কি বলেন? খালি গরম লাগে তোর ব্লগ দেখি। আর মন চাই এখানে ভিতরে খালি শুয়াই। ওই সামনে তো পানি আছে, জান সুবান। এই কি আমার দিকে আছে অত কল সব তো আপনারা দূর থেকে ভয় পাইছে। কত করে দেখছো এগুলা সব রাত্রে এখানে থাকে। মামাই জানে, মামাই যে খায় না। এগুলো হচ্ছে সব বড়ই গাছ, আর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কেওড়া ফল গাছ। এগুলো হচ্ছে বড়ই গাছ সব। এখানে আমাদের লাফ দিয়ে বাড়াতে হবে। এই এলাকার হিরো হয়ে গেছে জিরো, ঠান্ডা ইচ্ছা হয়ে গেছে। আল্লাহ, হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছি। প্রায় 30-45 মিনিট হাঁটার পর আমরা অবশেষে তারা সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছালাম। ওই যে তারও সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, সি বিচ। কি অবস্থা, কেমন আছো? সবাই পলাই গেল। এখন হচ্ছে ভাটার সময়, যার কারণে পানি অনেকটা নিচে নেমে গেছে। ইচ্ছা আছে পানিতে গোসল করার, দেখি পানি কত দূর চলে গেছে। যদি পানি উপরে থাকে তাহলে দেখি নামবো, গোসল করব। আর পানি যদি বেশি চলে যায় দূরে তাহলে হয়তো গোসল করা হবে না। দেখি যায় পরিস্থিতি। ওই যে তারও সমুদ্র সৈকত, মাছ ধরার বোট দাঁড়িয়ে আছে। এগুলো সব বালি। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে তারও সমুদ্র সৈকত। পানি অনেকখানি দূরে চলে গেছে, মনে হয় না গোসল করতে পারবো। পানি অনেক দূরে চলে গেছে, ওই যে পানি দেখা যায় ওদিকে চলে গেছে। তো গোসল আর করা হবে না আজকে। মাশাআল্লাহ, কি সুন্দর সূর্যাস্ত। এত সুন্দর সূর্যাস্ত সবসময় দেখার সুযোগ হয় না। আজকে এত সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছি।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সৌন্দর্য আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। পানির লেভেল ভাটা থাকার কারণে অনেক দূর চলে গেছে, যার কারণে মনে হয় না আজকে গোসল করা হবে, গোসল করতে পারবো না। আমাদের দুপুরবেলা আসা দরকার ছিল জোয়ারের সময়, কিন্তু তখন আসতে পারিনি একটু সমস্যার কারণে। এই হচ্ছে তারুয়া সমুদ্র সৈকত, ওদিকে আরো দূর পর্যন্ত আছে, পুরোটা ওদিকে পুরোটা চর পড়ছে ভাটার কারণে। এখন আমরা বিচ থেকে যাচ্ছি কেওড়া বাগানের দিকে কেওড়া ফল পাড়তে। আপনারা কেওড়া ফলের নাম নিশ্চয়ই শুনেছেন, একটু টক জাতীয় হয়, ওগুলো সব হচ্ছে কেওড়া গাছ, কেওড়া ফল গাছ। তো ওদিকে যাচ্ছি আমরা এখন কেওড়া ফল পাড়তে, আপনাদের দেখাই কীভাবে কেওড়া ফলগুলো আমরা পারবো। কেওড়া ফল শুধু বর্ষার সিজনই পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি, যে কেওড়া ফলগুলো পাড়া হচ্ছে। এই যে এগুলো হচ্ছে কেওড়া ফল, এই যে এগুলো হচ্ছে কেওড়া ফল। গাছ থেকে পারা যায় না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।